শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকে খাটের বেডশিটটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো, সেটাকে তুলে নিয়েছি। আর আমার মেয়েদের কিছুটা জামা প্যান্ট, স্কুল ড্রেস এগুলো আছে, তো প্রত্যেকটা সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি। আর এগুলো যত সুন্দর করে মাখানো হবে না, নোংরাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে। তো বাচ্চাদের জামা কাপড় খুব একটা বেশি নোংরা নয়, তবে ওই যে বেডশিটটা বেশ নোংরা হয়েছে, তো সেই কারণে ওটা আমি লাস্টে দেব। তো সেই সাথে অনেকটাও বাসন নিয়ে চলে এসেছি পুকুরে মাজবো বলে। তো ভাবলাম এগুলোকে আগে মাখিয়ে রেখে দিই, তারপরে কাঁচা ধোয়াটা পরে করব। তো অন্তত 10 মিনিট 15 মিনিট মাখিয়ে রাখলে একটু ভালো হয়। আর আজকে আমি এমন একটা সার্ফ ব্যবহার করেছি, কি বলবো, যে খুব একটা ভালো গ্যাজাই হচ্ছিল না। তো আমাদের দোকানে অনেক দিন আগে টাইট সার্ফ এনে রেখে দিয়েছিল, যেটাই না গ্যাজা ফেনা একটু কম হয়। তো সেই সার্ফটা বিক্রিও কম হচ্ছিল বলে আমি বাড়িতে নিয়ে চলে এসেছিলাম কিছুটা। তো সেখান থেকে দিয়ে ব্যবহার করলাম, দেখছি একদমই ভালো না। শুধুমাত্র কিছু কিছু জিনিস এত সুন্দরভাবে অ্যাড দেয়, আমরা হয়তো ভাবি সত্যি অনেক ভালো জিনিস, ব্যবহার করার পরে বুঝতে পারি যে কতটা ভালো কতটা খারাপ। তো এদিকে দেখো বাসনগুলো খুব সুন্দর করে ছাই দিয়ে আমি এখন মেজে নিচ্ছি, আর তার সঙ্গে একটু বাসন মাজা সাবানও দিচ্ছি। তো এই যে এই বাসনগুলো হয়েছে, এগুলোকে তো মাজতেই হবে। আর রোজা থেকে না সকাল সকাল কাজগুলো চেষ্টা করি রোদ্দুর আসার আগে যতটা সম্ভব করে রাখার জন্য। আর আমার না এমনিতেই অনেক সকাল সকাল কাজ সেরে ফেলতে হয়, তা নয় আমার আবার দোকানে যেতে হয়। তো ওই কারণে 8টা-9টার মধ্যে সকল কাজকর্ম করে নিতে হয়। তো বাসি কাজগুলো চেষ্টা করব যত সম্ভব তাড়াতাড়ি শেষ করে নেওয়ার জন্য। আর এখনও আমার উনুনটা ঠিক করতে হবে। নতুন উনুন পাতলে না তার পেছনে বেশ সময় দিতে হয়। তো আমার উনুনটায় কিছু কিছু জায়গা যেহেতু আবারও ফেটে গেছে, সেগুলোকে প্রত্যেক দিন এইভাবে মেরামত করতে হবে। মিনিমাম 1 সপ্তাহ ওটার পেছনে একটু সময় দিতে হবে, তারপরে আপন ইচ্ছায় এমন সুন্দর এঁটে যাবে, তারপর থেকে না আর কোনো রকম কষ্ট করতে হবে না। তো যে কোনো জিনিস ধৈর্য ধরে তার পেছনে যদি সময় দিয়ে লেগে থাকা হয়, সেটা কিন্তু আপনি আপনি ভালো হয়ে যায়, যতই সেটা টেরা বেঁকা হোক, যতই খারাপ হোক। তো এই আর কি। তো এই যে গামলাটা আমি মাজছি, এটার একটা অনেক সুন্দর একটা গল্প আছে। তো এই গামলাটা না আমার 2 মেয়ে প্রাইজ পেয়েছিল, যেমন খুশি তেমন সাজে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। আর গামলাটা বেশ বড়, যখন আত্মীয় স্বজন আসে কিংবা বাড়িতে কোনো খাওয়ান দাওয়ান করি তখন ওটাতে আমি ভাত বেড়ে দিই। তো গামলাটা আমার অনেক বেশি পছন্দ, কারণ বিশেষ করে আমার মেয়েরা এটা গিফট পেয়েছিল। জিনিসের দামটা কিন্তু কখনোই বিশেষত্ব নয়, বিশেষত্ব এটার উপরে দেওয়া উচিত যে ওটা আমার বাচ্চারা গিফট পেয়েছে, কেউ তাকে ভালোবেসে দিয়েছে। তো এটাই আর কি। তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর পুকুরের পানি কিন্তু বেশ কমে গেছে। এখন না অনেকটাই ধাপ নিচে নামতে হয়, তারপরেই কাজ করতে হয়। আগে যেমন প্রথম ধাপে এসেই কাজ করতে পারতাম, এখন আর সেটা হয় না। তো যাই হোক, বাসনগুলো উপরে তুলে দিয়ে আসলাম। তা না হয় এই যে জামা কাপড়গুলো আমি এখন আছাড় দেব, আর এর থেকে সার্ফের পানিগুলো সবটাই ওতে লেগে যাবে। তো সেই কারণেই আর কি। কাজ করতে গেলে চতুর্দিকটা একটু চোখ কান খুলে রেখেই করতে হয়, যেদিকেই না একটুখানি চোখ বুঝে করা হবে সেদিকটাই ব্যর্থ। তো ওই কারণে তো আমার মেয়ের শার্টের কলারটাও একটু সুন্দর করে ডলে নিলাম, আর খুব তাড়াতাড়ি তোমাদের কাজটা দেখিয়ে শেষ করে দিচ্ছি। তারপরে এখন আমার ঘরে অনেকগুলো কাজ আছে, ঘরের কাজগুলো করব, তারপরে দোকানে যাব, এখনও উঠোনটাকে পরিষ্কার করব, বেশ অনেক কাজ। তো ঈশা কিন্তু আমার সঙ্গে সমান তালে বকবক করছে, আমার সামনাসামনি ও কিন্তু বসেছিল। আর আমি যখন কাজ করি ও এরকম আমার সামনেই থাকে। তো আমি যে প্রত্যেক দিন দোকানে যাই, তো আমার অনেক বন্ধুরা এটা নিয়ে অনেক রকম প্রশ্ন করো যে কেন আমি দোকানে যাই, কিসের দোকান, আর কি এমন কাজ করতে হয় সেখানে গিয়ে। তো দোকান মানেই তো গিয়ে বেচাকেনা করা, বসে থাকা, সময় দেওয়া। যে কোনো কাজের পেছনেই কিন্তু অনেক বড় একটা সময় দিতে হয়, তারপরে গিয়ে সেখান থেকে সাফল্যতা দেখতে পাওয়া যায়। তো দোকানটা চালানোর একমাত্র উদ্দেশ্য যে আমার 2টো বাচ্চা আছে, তাদের পেছনে কিন্তু মাস গেলে এখন অনেক টাকা করে খরচ হয়। আর যেটা হয়তো সবসময় হাজব্যান্ডের কাছ থেকে চেয়ে নেওয়া,
সম্ভব হয় না। তো আমি ভেবেছিলাম জায়গাটা যেহেতু পড়ে আছে সেখানে গিয়ে কিছু অন্তত করি, 2 টাকা আসলেও সেটাও লাভ। তো পয়সাটা কিন্তু সবসময় বড় জিনিস নয়, যে এই ক টাকা এটা কিন্তু ভাবলে কখনোই কোনো কাজেই উন্নতি করা যাবে না। সব সময় ওই যে 2 টাকা হলেও সেটাও মনে করতে হবে একটা বাড়তি ইনকাম, এটাই অনেক। তো এইভাবেই লেগেছিলাম, আর আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে এখনও চলছে আমাদের দোকানটা, যেটা দিয়ে কিন্তু আমার সংসারের খরচটা আমি বার করে নিতে পারি। তো হয়তো একটু কষ্ট হয়ে যায়, ঘরের কাজ বাইরের কাজ সবটা নিজে হাতে করতে হয়। হাজব্যান্ড তো আর বাড়িতে থাকতে পারে না, সেইভাবে সময়ও দিতে পারে না। তো ওই যে 2টো বাচ্চা নিয়ে টানা হেঁচড়া করে একবার বাড়ি একবার দোকান, এটাই হচ্ছে কষ্টকর ব্যাপার। আর সিমরান যেহেতু এখন বড় হয়েছে, ওর টিউশন মাস্টার, স্কুলের গাড়ি ভাড়া বেশ মাস গেলে মোটা টাকা একটা খরচ হয়। তো সেগুলো কিন্তু সবটাই হাজব্যান্ড করে, আর আমি যেটুকু ইনকাম করি সেটা দিয়ে আমার সংসারটাকে আমি চালাতে পারি। তো যাই হোক, দিন আনা দিন খাওয়া সংসারে একটু কিন্তু টানাটানি থাকেই, আর সেখানে যদি আমরা মেয়েরা একটু বুদ্ধি করে চলতে পারি, আমাদের সংসারটা যেমন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে। আবার কারো কারো সংসারে না হয়তো খাওয়া পড়া মাখাকি টানাটানি এগুলো নেই, তবে শখের কিন্তু আমাদের অকুলার নেই। আমরা কিন্তু কিছু করে আমাদের শখগুলোকে পূরণ করতে পারি, ছোট্ট ছোট্ট গয়না করতে পারি, ছোট্ট ছোট্ট ঘরের আসবাবপত্র বানাতে পারি। তো এর জন্যও কিন্তু আমরা বাইরে কাজ করে থাকি অনেকেই। তো যারা আমরা বাইরে কাজ করে থাকি, ঘরবাড়ি ছেড়ে সারাদিন কাজকর্ম করে সেই একেবারে টান টাইমে বাড়িতে আসি, অনেক কষ্ট করে তাড়াহুড়ো করে রান্না করি, আমরা নিশ্চয়ই জানি কতটা কষ্ট করতে হয়। তো সব কষ্টের পিছনে কিন্তু একটা শান্তি সুখ একটা লুকিয়ে থাকে। মাস গেলে যখন কিছু পয়সা হাতে লাগে তখন মনে হয় এই কষ্টটার কষ্ট বলে না মনেই হয় না। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাটটা তো আমি গুছিয়ে নিয়েছি, আর এখন বারান্দায় চলে এসেছি। আর ওই যে একটা পেটি রেখে দিয়েছি, বিস্কুটের পেটি ওই কর্নারে, ওটাতে আমার মেয়ের খেলনা আছে। আমাদের দোকানে না বেশ বড় সাইজের একটা পেটি হয়েছে, ভাবছি ওটাকে আমি বাড়ি আনবো, এনে আমার যে লেপ কাঁথাগুলো আছে বক্সের ভিতরে আমি রাখি, ওটার মধ্যে করে রেখে দেব। আর যখন ওই পেটিটা বাড়ি আনবো, কিভাবে আমি অর্গানাইজ করে আমার জিনিসপত্রগুলো অল্প জায়গায় রাখি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে নতুন উনুনটা, এটা তো বেশ ব্যাগরা দিচ্ছে এখন কিছুদিন, এটাকে এইভাবেই প্রত্যেক দিন একটু একটু করে ঠিক করতে হবে। 1 সপ্তাহ মতো সময় দিতে পারলে এটাও জায়গায় চলে আসবে। তো যে সকল জায়গাগুলো ভেঙে যাচ্ছে, উদ্র ক্ষুদ্র হয়ে যাচ্ছে, ডেবে যাচ্ছে, সেই সকল জায়গাগুলো মাটি দিয়ে আবারও একটু ঠিকঠাক করে নিচ্ছি। তো একটা উনুন হয়তো আমরা ভাবি যে কত তাড়াতাড়ি হয়ে যায় কিংবা কত সুন্দর ওতে রান্না করা যায়, ওই উনুনটার পেছনে না প্রত্যেক দিন যদি বেশি সময় না দেওয়া হয় উনুনটা ভালো থাকে না। আমি এই যে ল্যাপা মোছা করি প্রত্যেক দিন, এতে করে কিন্তু আমার একটা বড় সময় এর পেছনে দিতে হয়। তবে দিই একটাই কারণে, যে জায়গাটায় রান্না খাওয়া করি, এই যে জায়গাটা যদি সুন্দর থাকে রান্না করতেও কিন্তু মন লাগে। আর সত্যিই না কালকে আমার রান্না করতে অনেক দেরি হয়েছিল, আর আজকে আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি রান্না করতে আসবো, তা নয় আজকেও হয়তো আমার রান্না করতে দেরি হয়ে যাবে, কারণ উনুনটা তো এখনও পর্যন্ত বেশ ভিজে আছে। তো সেই কারণে আর কি আজকে না আমি দোকান থেকে আসা মাত্রই সবজিগুলো কেটে নিয়ে উনুন পাড়ে চলে এসেছিলাম রান্না করতে। এমনিতেও রোজা থেকে প্রচুর বেশি কষ্ট হচ্ছিল, দুপুরবেলার টাইমে মনে হচ্ছিল একটুখানি শুতে পারলে হয়তো শরীরটা ভালো লাগতো। তারপর ভাবলাম যদি শুয়ে একটু দেরি করে উঠি আমার রান্নাটা কালের মতো আবারও দেরি হয়ে যাবে। তো উনুনটা ধরানোর সঙ্গে সঙ্গে ভিজে উনুন ছিল, তারপরেও এত দারুণ জ্বলছিল না, আমার সেই আগের মতো অনেক তাড়াতাড়ি আজকেও রান্নাটা হয়ে গেল। তো দুপুরবেলা হাজব্যান্ড বাড়িতে এসে যখন দেখলো যে আমি দোকান থেকে এসে আবার এরকম খাটাখাটনি করছিলাম, বাড়ির কিছু কাজ করছিলাম, তো তখন সে না একটা যে গোটা মুরগি নিয়ে এসেছিল, আমাকে আর একবারও বলিনি যে সেটা পরিষ্কার করতে কিংবা কাটাকুটি করে দিতে। দেখলাম নিজে নিজে সুন্দর করে মুরগিটা বাছা কোটা করে আমার হাতে দিল, বলছিল আর কষ্ট করে কাটতে হবে না। তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের মধ্যে আমাদের সংসারে যে ভালোবাসাগুলো লুকিয়ে থাকে, এটা কিন্তু বেশ অনেক বড় পাওয়ার বলে আমি মনে করি। তো হয়তো মধ্যবিত্ত সংসার, দিন আনা দিন খাওয়া সংসার, তারপরেও না আমরা ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে অনেক বেশি ভালোবাসা পেয়ে থাকি।
1 কেজি মাংস হলে আমাদের কাছে মনে হয় অনেক কিছু। তো যাই হোক, তার জন্যই হয়তো আমাদের সংসারটা অনেকটাই সুখের। এদিকে দেখো আমার এই যে চিকচিন্দে ভাজাটা কিন্তু রেডি হয়ে গেছে, ওটাকে আমি নামিয়ে নিলাম। আর ওই জিনিসটা খেতে আমি অনেক বেশি ভালোবাসি, বিশেষ করে রুটি দিয়ে। আর এদিকে যে আমি মাংসের মশলাটা রেডি করেছিলাম, এটা কিভাবে স্কিপ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, যেমন প্রত্যেক দিন রান্না করি, পেঁয়াজ, আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা, এইভাবেই কিন্তু আমি মশলাটা সুন্দর করে ভাজা ভাজা করে তার উপরে মাংসগুলো চড়িয়ে দিয়েছিলাম। আর এটা কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব, সুন্দরভাবে হালকা করে করে ভাজা করে নেব। তো যখন দেখব খুব সুন্দর একটু ভাজা ভাজা হয়ে এসছে, হালকা হালকা পানি ছাড়ছে, তখন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করে দেব। আর নতুন উনুন বলে না, আজকে আমি বুঝতেই পারলাম না, আমার রান্না কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে গেছিল। তো এই যে 2 পিস মুরগির পা আলাদা করে রেখে দিয়েছিলাম, এটাও এখন মিশিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের গোটা মুরগি এনেছিল, তো সেটা থেকে আমি অর্ধেকটা মাংস তুলে রেখেছি আর আজকে অর্ধেকটা রান্না করছি। তো দেখো মাংস থেকে কিন্তু পানি বেরোনো শুরু হয়েছে, আর এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, মিট মশলা, তো লাস্টে দিয়েছিলাম আবারও একটুখানি চিকেন কারি মশলা। তো এই মশলাগুলো দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নেব। বাদ রেখেছি শুধু গরম মশলাটা, তো গরম মশলাটা আমি লাস্টেই দেব। তো দেখো এখন আরও সুন্দরভাবে এই পানিতেই আমি কষাতে থাকবো। আর যেহেতু এর ভিতরে আমি মুরগির স্কিনটা অ্যাড করেছিলাম, তো সেই কারণে প্রচুর বেশি তেল বার হচ্ছিল। তো যাই হোক, অনেক সময় যাবত একটু কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করে নিয়ে এখন ঝোল দিয়ে দিলাম। ঝোলটা খুব একটা বেশি পাতলা করব না, একটু লাল লাল ঝোল করব, ঘন, তার মানে তেলের ঝোল বার করে রাখবো। আমার হাজব্যান্ড তেল ঝোল দিয়ে মাংস খেতে অনেক ভালোবাসে, পাতলা ঝোল হলে আবার খুব একটা খেতে পারে না, তো সেই কারণে লাস্টে গরম মশলা দিলাম। আর আমি যেহেতু রোজা আছি, চেখে দেখতে পারছি না কেমন হয়েছে নুন টুন, তো তার কারণে ভাবলাম সামান্য একটুখানি নুন দিয়ে দিই, কারণ প্রত্যেক দিন রান্নার শেষে দেখি নুনটা একটুখানি কম লাগে, তো তার কারণে আজকে একটুখানি দিলাম। আর এদিকে ইফতারি নিয়ে আমি এখন বসে গেছি, একটা এনার্জি ড্রিঙ্কস, কিছুটা ফল, এগুলো নিয়েই এখন আমি খাবো। আর একটুখানি লস্যি নিয়েছিলাম, শুধু টক দই ফেটিয়ে। তারপরে ইফতারি করে নামাজ কালাম পড়ার পরে 2 মেয়েকে ভাত দিয়ে দিলাম। তো মাংস হয়েছে, ওরা তো এক্ষুনি খাবে বলে বসেছিল, তো আমি শুধু নামাজ পড়বো বলে ওদের বললাম একটুখানি বসতে, এসেই খাইয়ে দেব। তো এখন ঈশাকে গালে তুলে খাইয়ে দেব। আর সিমরান যেহেতু বড় হয়ে গেছে, একা একা খেতে পারবে। সিমরানের শরীরটা অনেকটাই খারাপ, পেটে ব্যথা হচ্ছে, ওই কারণে ও মাংস আজকে না 1 পিসই খেয়েছে, খুব একটা মাংস আজকে খায়নি। তো ঈশা অনেকটাই মুরগির স্কিন খেতে ভালোবাসে, সেই কারণে একটুখানি স্কিন নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি এই যে হাড়ওয়ালা মাংস, এটা কিন্তু প্রচুর বেশি নরম হয়, বাচ্চারা সহজভাবেই খেতে পারে। আর এমনি যদি সলিড পিস নেওয়া হতো, ওটা কিন্তু ওর গলায় আটকে যেত আর শক্ত শক্ত বলে মনে হতো। আমার মেয়ে প্রায় 2.5 বছর বয়স পর্যন্ত মাংস খায়নি, তো এখন সুন্দর খায়। তো ওদের খাইয়ে দাইয়ে একটুখানি শুয়েছিলাম, অনেকটাই কষ্ট হচ্ছিল। আর ঈশা এদিকে খেলা করছিল, আমার যত চাবির রিং আছে সেগুলোকে এক জায়গায় করে এইভাবে নিয়ে খেলা করছিল। তো চলো আমার আজকের কিছু বন্ধুদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। সুমিত্রা মণ্ডল সাউ, খুশি খাতুন, রুমা ব্লগস, এক্সপার্ট রাধুনি, নিউ ফ্যামিলি ব্লগ, এমডি আরিফ, আয়েশা ইসলাম ব্লগ, শম্পা চক্রবর্তী, অমৃতা, নাহার এসকে কিচেন, মন্টু তরফদার, মাজিদ সর্দার, জ্যোৎস্না কারিগর, শাবানা ব্লগস, সোনিয়া পারভিন, MS রাফিয়া, মুর্শিদা লাইফস্টাইল, মনীষার রান্নাঘর, SK ইন্টেরিয়র ডিজাইন, সুমিত্রা মণ্ডল সাউ, ফুলমণি, মাজিদা খাতুন, দেশি কুইন পঞ্চু। তো আমার এই সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। আর আমার তরফ থেকেও না তোমাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, এখন ঈশাকে নিয়ে একটু খেলা করছিলাম আর সিমরানকে নিচেই বই পড়াচ্ছিলাম। তো আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি, ধন্যবাদ।